যে কোনো ব্যবসার কথাই ভাবুন, সেটার মূলে কিন্তু থাকে কেনা-বেচা, আয় আর ব্যয়। আর এই সবকিছুর একদম কেন্দ্রে আছে একটা মাত্র শব্দ, আর সেটা হলো লেনদেন। আজকের এই আলোচনায় আমরা অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞানের এই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাটিকে একদম সহজভাবে বোঝার চেষ্টা করব। তো এই পুরো আলোচনা জুড়ে আমরা ধাপে ধাপে জানব যে লেনদেন আসলে কি, এটা কত রকমের হতে পারে, আর ঠিক কোন 7টা বৈশিষ্ট্য দিয়ে একটা ঘটনাকে লেনদেন হিসাবে চেনা যায়। আর সবশেষে আমরা দেখব কিভাবে প্রত্যেকটা লেনদেন ব্যবসার মূল হিসাব সমীকরণকে প্রভাবিত করে। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, তাহলে প্রথমেই আসা যাক একদম মূল প্রশ্নে। অ্যাকাউন্টিংয়ের ভাষায় এই যে আমরা লেনদেন বা ট্রানজ্যাকশন বলছি, এটা বলতে ঠিক কি বোঝায়? একটা ব্যবসা প্রতিষ্ঠানে তো রোজ কত কিছুই না ঘটে। ধরুন, একজন নতুন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো, বা কোনো পণ্যের জন্য অর্ডার দেওয়া হলো, আবার কোনো পণ্য বিক্রিও করা হলো। কিন্তু এত সব ঘটনার মধ্যে কোনগুলোকে আমরা হিসাবের খাতায় লিখব? সবগুলোই কি লেনদেন? উত্তরটা হলো না, সবগুলো নয়। হিসাব বিজ্ঞানের ভাষায় কোনো একটা ঘটনাকে লেনদেন হতে হলে দুটো শর্ত অবশ্যই মানতে হবে। প্রথমটা হলো, ঘটনাটাকে অবশ্যই টাকার অঙ্কে মাপা যেতে হবে। আর দ্বিতীয়টা হলো, ওই ঘটনার ফলে ব্যবসার আর্থিক অবস্থায় কোনো না কোনো পরিবর্তন আসতে হবে। এই দুটো শর্ত যখন পূরণ হবে, শুধু তখনই আমরা সেটাকে লেনদেন বলবো। আর দেখুন, শব্দটার মধ্যেই কিন্তু এর আসল অর্থটা লুকিয়ে আছে। লেন এবং দেন, মানে আদান প্রদান বা দেওয়া নেওয়া। প্রত্যেকটা লেনদেনে সবসময় দুটো পক্ষ থাকে, যেখানে এক পক্ষ কিছু দেয় এবং তার বদলে অন্য পক্ষ কিছু নেয়। এবার চলুন দেখা যাক লেনদেন মূলত কত প্রকারের হতে পারে। সব লেনদেন কিন্তু একরকম নয়। এদেরকে প্রধানত দুটো ভাগে ভাগ করা যায়। একটা হলো বাহ্যিক লেনদেন, মানে যেটা প্রতিষ্ঠানের বাইরের কোনো পক্ষের সাথে হয়। যেমন ধরুন, কর্মচারীকে বেতন দেওয়া। এখানে প্রতিষ্ঠান একটা পক্ষ আর কর্মচারী আরেকটা পক্ষ। অন্যটা হলো অভ্যন্তরীণ লেনদেন, যা প্রতিষ্ঠানের ভেতরেই ঘটে। এখানে বাইরের কেউ জড়িত থাকে না। যেমন একটা মেশিন ব্যবহার করার ফলে সেটার যে মূল্য কমে যায়, যেটাকে আমরা বলি ডিপ্রিসিয়েশন বা অবচয়। এখন প্রশ্ন হলো, কোনো একটা ঘটনা লেনদেন কিনা সেটা আমরা ঠিকঠাকভাবে চিনব কিভাবে? এর জন্য হিসাব বিজ্ঞান আমাদের একটা চেকলিস্ট দিয়েছে, আর এই চেকলিস্টে আছে মোট 7টা বৈশিষ্ট্য। হ্যাঁ, ঠিকই শুনছেন। মোট 7টা বৈশিষ্ট্য। এগুলোকে লেনদেন শনাক্ত করার 7টা ফিল্টারও বলা যেতে পারে। কোনো ঘটনা যদি এই 7টা শর্তই পূরণ করে, তবেই সেটা হিসাবের খাতায় লেখা যাবে। চলুন এগুলো এক এক করে দেখে নেওয়া যাক। এই 7টা বৈশিষ্ট্য হল: ঘটনাটা কি টাকার অঙ্কে মাপা যায়? এটা কি আর্থিক অবস্থার কোনো পরিবর্তন করে? এর কি দুটো পক্ষ আছে? এটা কি নিজে একটা সম্পূর্ণ ঘটনা? এই প্রত্যেকটা বৈশিষ্ট্যই হলো একটা প্রশ্ন, যার উত্তর হ্যাঁ হতে হবে। চলুন এবার প্রত্যেকটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য: যে কোনো ঘটনাকে অবশ্যই টাকা বা অন্য কোনো মুদ্রায় পরিমাপ করা যেতে হবে। যেমন ধরুন, একজন খুব দক্ষ ম্যানেজারের মৃত্যু একটা প্রতিষ্ঠানের জন্য অনেক বড় ক্ষতি, কিন্তু এই ক্ষতির পরিমাণ তো আর টাকায় মাপা যায় না, তাই এটা কোনো লেনদেন নয়। দ্বিতীয়ত, লেনদেনের ফলে ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন হতেই হবে, অর্থাৎ এর সম্পদ, দায় বা মালিকের মূলধনে কোনো না কোনো পরিবর্তন আসবেই। যেমন ধরুন, নগদে আসবাবপত্র কেনা হলো, এতে নগদ টাকা যা কিনা একটা সম্পদ, সেটা কমে গেল, কিন্তু তার বদলে আসবাবপত্র নামের আরেকটা সম্পদ বেড়ে গেল। খেয়াল করে দেখুন, মোট সম্পদের পরিমাণে হয়তো কোনো পরিবর্তন হলো না, কিন্তু এর ভেতরের গঠনটা বদলে গেল। এটাই হলো আর্থিক অবস্থার পরিবর্তন। এটা হিসাব বিজ্ঞানের একটা একেবারে মৌলিক ধারণা। প্রত্যেকটা লেনদেনে সবসময় দুটো পক্ষ বা দুটো হিসাব জড়িত থাকবে। এক পক্ষ সুবিধা গ্রহণ করবে এবং অন্য পক্ষ সুবিধা প্রদান করবে। যে পক্ষ সুবিধাটা গ্রহণ করে, হিসাব বিজ্ঞানের ভাষায় তাকে বলা হয় ডেবিট, আর যে পক্ষ সুবিধাটা প্রদান করে তাকে বলা হয় ক্রেডিট। প্রত্যেকটা লেনদেনে সবসময় একটা ডেবিট থাকবে এবং ঠিক সমান অঙ্কের একটা ক্রেডিট থাকবে। এটাই কিন্তু দুতরফা দাখিলা পদ্ধতির মূল ভিত্তি। প্রতিটি লেনদেন একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা এবং স্বাধীন। যেমন ধরুন, 10,000 টাকার পণ্য বাকিতে বিক্রি করা হলো, এটা একটা লেনদেন। আবার কিছুদিন পর যখন সেই টাকাটা আদায় করা হলো, সেটাও কিন্তু আর একটা সম্পূর্ণ নতুন আর স্বতন্ত্র লেনদেন হিসেবেই গণ্য হবে। লেনদেন কিন্তু দৃশ্যমান বা অদৃশ্যমান দুই রকমই হতে পারে। যেমন, 10,000 টাকা দিয়ে একটা মেশিন কেনা হলো, এটা একটা দৃশ্যমান লেনদেন, যা আমরা চোখে দেখতে পাচ্ছি। অন্যদিকে, ব্যবহারের ফলে সেই মেশিনের দাম যে 1,000 টাকা কমে গেল, অর্থাৎ অবচয় হলো, সেটা কিন্তু একটা অদৃশ্যমান লেনদেন। এটা চোখে দেখা যায় না, কিন্তু ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়। হিসাব বিজ্ঞানে শুধুমাত্র সেই সব ঘটনায় লেনদেন হিসেবে লেখা হয় যা আসলে অতীতে ঘটে গেছে।
ভবিষ্যতে ঘটবে এমন কোনো সম্ভাব্য ঘটনা বা অনুমানের উপর ভিত্তি করে কখনো কোনো লেনদেন লেখা হয় না। আমরা তো 6টা বৈশিষ্ট্য দেখে ফেললাম, কিন্তু সপ্তম এবং শেষ বৈশিষ্ট্যটা শুধু একটা বৈশিষ্ট্য নয়, এটাকেই বলা যেতে পারে ফাইনাল টেস্ট। কোনো ঘটনা যদি আসলেই লেনদেন হয়, তাহলে তাকে অবশ্যই হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি অর্থাৎ হিসাব সমীকরণকে প্রভাবিত করতে হবে এবং একই সাথে ব্যালেন্সড রাখতে হবে। এই সেই বিখ্যাত হিসাব সমীকরণ A=L+OE, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের মোট সম্পদ বা অ্যাসেটস, তার মোট দায় বা লায়াবিলিটিস এবং মালিকানা সত্ত্ব বা ওনার্স ইকুইটির যোগফলের সমান হবে। যে কোনো সঠিক লেনদেন এই সমীকরণের দুই পাশে সমান প্রভাব ফেলে, এটাকে সবসময় ভারসাম্যপূর্ণ রাখে। এখানে একটা দারুণ উদাহরণ দেখা যাক। ধরুন ৫,০০০ টাকা দিয়ে নগদে আসবাবপত্র কেনা হলো। আচ্ছা, এর ফলে কি হলো? নগদ টাকা নামের সম্পদ ৫,০০০ টাকা কমে গেল, কিন্তু ঠিক সেই পরিমাণেই আসবাবপত্র নামের আরেকটা সম্পদ বেড়ে গেল। তাহলে সমীকরণের বাম পাশে মানে সম্পদ বা অ্যাসেট সাইডে মোট পরিবর্তন কত হলো? -৫,০০০ আর +৫,০০০ মানে 0। আর ডান পাশ তো অপরিবর্তিতই থাকলো। দেখলেন তো, সমীকরণটা কিন্তু পুরোপুরি মিলে গেল। এটাই প্রমাণ করে যে এটা একটা সঠিক লেনদেন। তাহলে আজকের পুরো আলোচনা থেকে আমরা মূল কি শিখলাম, চলুন এক নজরে সবটা আরেকবার ছালিয়ে নেওয়া যাক। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা মনে রাখতে হবে সেটা হলো সব ঘটনাই লেনদেন নয়। লেনদেন হতে হলে তাকে অবশ্যই টাকায় মাপা যেতে হবে এবং এর ফলে ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন হতেই হবে। আর হ্যাঁ, প্রত্যেকটা লেনদেনের দুটো পক্ষ থাকে, ডেবিট এবং ক্রেডিট, এবং সবশেষে প্রত্যেকটা সঠিক লেনদেন সবসময় হিসাব সমীকরণ A=L+OE কে ভারসাম্যপূর্ণ বা ব্যালেন্সড রাখে। এবার শেষে একটা প্রশ্ন, একটু ভেবে দেখা যাক তো, আমাদের প্রতিদিনের জীবনে আমরা এমন কি কাজ করি যা লেনদেনের এই সবগুলো বৈশিষ্ট্য পূরণ করে? দোকানে গিয়ে কিছু কেনা, বাসের ভাড়া দেওয়া কিংবা মোবাইলে রিচার্জ করা, এগুলোর সবই কিন্তু এক একটা লেনদেন। চিন্তা করে দেখুন তো, হিসাববিজ্ঞান আমাদের জীবনের সাথে কতটা ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে।